আজকে আমরা করব র্যাপিড টেস্টের 7 নম্বর মডেল। তো এর আগে 6 অবধি তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা দেখবে সবাই ভালো করে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ 2021 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য। তো শুরু করা যাক। একটি ফাঁপা গোলকের গ্রুপ বি এক নম্বর প্রশ্ন, একটি ফাঁপা গোলকের আহিত গোলকের ভিতরে এবং বাইরে প্রাবল্যের পরিবর্তন কিভাবে হয় লেখচিত্র। এটা আগের দিন 6 নম্বর মডেলের প্রশ্নটা ছিল, করিয়ে দিয়েছি। অথবা অমেরুবর্তী অণুর দ্বিমেরু ভ্রামক শূন্য হয় কেন। অমেরুবর্তী অণুর দ্বিমেরু ভ্রামক শূন্য হয় কারণ এদের ধনাত্মক ও ঋণাত্মক আধান কেন্দ্র একই অবস্থানে থাকে। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক আধান কেন্দ্র যদি একই অবস্থানে থাকে, আমরা ডাইপোল মানে কি জানি, দুটো প্লাস বলছি, একটা প্লাস একটা মাইনাস আধান যদি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে তখন তারা দ্বিমেরু গঠন করবে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে প্লাস আর মাইনাস আধান কেন্দ্রগুলো একই জায়গায় আছে, তাহলে মধ্যবর্তী দূরত্বটা শূন্য, তাই এদের দ্বিমেরু ভ্রামক শূন্য হয় থাকে, যার ফলে এইটুকুনি লিখলেই হবে, একই অবস্থানে থাকে। এবং আমরা তাহলে এখানে কি পি মানে জানি আমরা কি, আধান ইন্টু দূরত্ব। দূরত্বটা এক্ষেত্রে শূন্য হচ্ছে, তাই দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হয়। দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়, দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়, মাইনাস থেকে নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে। মানে এই যদি মাইনাস আধান হয়, এই যদি প্লাস আধান, এটা দ্বিমেরু, অভিমুখটা কোন দিকে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ। পরবর্তী প্রশ্ন, শান্টের কার্যকারিতা কি। আমরা কি জানি, শান্ট যুক্ত করলে কোন একটা গ্যালভানোমিটার খুব কম তড়িৎ প্রবাহের জন্য পূর্ণ স্কেলে বিক্ষেপ করে। এবার যদি শান্ট যুক্ত করি তাহলে সেক্ষেত্রে গ্যালভানোমিটারটা অ্যামিটারে পরিণত হয় বা বেশি পরিমাণ প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারে। তাহলে শান্ট যুক্ত করলে কি হচ্ছে, কোনো কারণে যদি গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রাটা বেড়ে যায়, তাহলে অতিরিক্ত প্রবাহ মাত্রা শান্টের মধ্যে দিয়ে চলে যায়, ফলে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যায় না, বা তড়িৎজনিত যে ত্রুটি বা এটাকে বলতে পারি আমরা নষ্ট হয়ে যাওয়া, সেটার হাত থেকে রক্ষা পায়। শান্ট ব্যবহার করলে অতিরিক্ত যে প্রবাহ মাত্রা, এখানে ধরো আইজি কারেন্ট যেতে পারে, এখান দিয়ে আই বানালাম, তাহলে বাকিটা চলে যাবে এখান দিয়ে আই মাইনাস আইজি। শান্ট ব্যবহার করার ফলে বর্তনীতে কিভাবে মূল প্রবাহ পরিবর্তিত হয়, মূল প্রবাহ বেড়ে যায়। শান্ট ব্যবহার করলে মূল প্রবাহ মাত্রা I by Ig সমান n গুণ বৃদ্ধি পায়। মানে আগে আমরা IG পরিমাণ প্রবাহ পাঠাতে পারছিলাম, এখন I পরিমাণ প্রবাহ পাঠাতে পারছি, মানে প্রবাহ মাত্রাটা বৃদ্ধি পাবে, মূল প্রবাহ মাত্রা।
অথবা দিয়েছে এখানে শান্টের ফর্মুলা কি জানি, জি বাই জিটা হলো গ্যালভানোমিটারের রোধ বাই আই বাই আইজি মাইনাস 1। ঠিক আছে, আই বাই আইজি মাইনাস 1। অথবা দিয়েছে একটি ধাতব তারকে টেনে 3 গুণ করা হলে দৈর্ঘ্য, তার রোধের কি পরিবর্তন হবে। তো প্রথমে রোধ ছিল R সমান রো এল বাই এ, পরিবর্তিত রোধ কত হবে, রোটা একই থাকলে উপাদান পাল্টাচ্ছে না, দৈর্ঘ্য হবে টেনে 3 গুণ। দৈর্ঘ্য যদি 3 গুণ করি তাহলে প্রস্থচ্ছেদ হবে 1 এর 3 গুণ। কেন? কারণ এখানে আয়তনটা স্থির, দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল কমে যাবে, সরু হয়ে যাবে তারটা, এবং সেটা 1 এর 3 গুণ। তাহলে দেখতে পাচ্ছি 9 ইন্টু রো এল বাই এ মানে 9 R। তাহলে রোধটা প্রাথমিক রোধের 9 গুণ হয়ে যাবে, রোধের মানটা প্রাথমিক রোধের 9 গুণ হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। এরপর 1.6 প্রতিসরাঙ্কের একটি প্রিজম কোণ কত হলে একটি রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হয়ে ন্যূনতম চ্যুতি সৃষ্টি হবে। প্রতিসরাঙ্ক দিয়েছে 1.6, আপতন কোণ দিয়েছে কি 40 ডিগ্রি কোণে আপতিত হলো। I1 সমান 40, তাহলে I2 40 হবে। তাহলে a বার করতে হবে, তাহলে আর কত sin I1 বাই sin R1 সমান তাহলে মিউ। তাহলে sin R কত আসছে, sin I1 মানে sin 40 বাই 1.6। তাহলে এখান থেকে আমরা R1 টা কত পাচ্ছি, R1 টা ক্যালকুলেট করে নেব। R1 টা আসছে sin ইনভার্স sin 40 বাই 1.6, 23.68 ডিগ্রি। অর্থাৎ a সমান কত, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে a সমানটা জানি আমরা R1 প্লাস R2, এবং তাহলে 2R1 ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে R1 R2 সমান হয়, তাহলে এটা ইনটু 2, তাহলে 47.37 ডিগ্রি। তাহলে প্রতিসরক কোণের মান হতে হবে 47.37 ডিগ্রি। পরের কোশ্চেন, নিষিদ্ধ অঞ্চল কাকে বলে। নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন এনার্জি গ্যাপ। আমরা কি জানি, কঠিন পদার্থের পরিতত্ত্ব অনুসারে যেগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেগুলোকে ভ্যালেন্স ব্যান্ড বলা হয় বা যোজ্যতা কোটি। যোজ্যতা কোটিগুলো এইভাবে অবস্থান করে, ইলেকট্রন দ্বারা পূর্ণ, আর এটাও যোজ্যতা, এটাও যোজ্যতা। ইলেকট্রন দ্বারা পূর্ণ, আর যেটা ইলেকট্রন শূন্য বা আংশিক পূর্ণ তাকে বলে পরিবাহী কোটি। এর উপরে আরো আছে ফাঁকা। তাহলে যোজ্যতা কোটি আর পরিবাহী কোটির এই যে দুটো শক্তি কোটি মানে দুটো যোজ্যতা কোটির মাঝখানে গ্যাপ, এইগুলোকে বলা হচ্ছে নিষিদ্ধ অঞ্চল। তাহলে যে স্থানগুলো ইলেকট্রন থাকতে পারে না, যে শক্তি সম্পন্ন ইলেকট্রন থাকা সম্ভব নয়, তাকে বলে নিষিদ্ধ অঞ্চল। এবং সবচেয়ে উপরে যোজ্যতা কোটি এবং প্রথম পরিবাহী কোটি, এর উপরে আরো পরিবাহী কোটি আছে, এটাকে বলা হচ্ছে কোটিবেদ বা ব্যান্ড গ্যাপ। ঠিক আছে, তাহলে নিষিদ্ধ অঞ্চল কি, কঠিন পদার্থের শক্তি কোটি তত্ত্ব অনুসারে
আমরা কি দেখতে পাচ্ছি, পরপর দুটি যোজ্যতাপটির মধ্যবর্তী অঞ্চলে কোনো ইলেকট্রন থাকতে পারে না। তো ইলেকট্রন দ্বারা পূর্ণ সেই যোজ্যতাপটিগুলোর দুটি যোজ্যতাপটির মধ্যবর্তী যে অঞ্চল তাকে বলা হচ্ছে নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন এনার্জি গ্যাপ। এরপরের প্রশ্নে আমরা চলে আসি। এরপরের প্রশ্ন দিয়েছে 1/μ0 E ক্রস B, পাঁচেরটা 1/μ0 E ক্রস B, এটাকে বলা হচ্ছে পয়েন্টিং ভেক্টর S। 1/μ0 E ক্রস B হচ্ছে পয়েন্টিং ভেক্টর, কোন রাশিকে প্রকাশ করা হচ্ছে, এর SI একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। পয়েন্টিং ভেক্টর মানে কি, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ একক ক্ষেত্রফল একক সময় যে পরিমাণ শক্তি স্থানান্তর করে সেটাই হলো পয়েন্টিং ভেক্টরের মান 1/μ0 E ক্রস B, এবং এর একক হচ্ছে তীব্রতা, বোঝায় তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তীব্রতাকে প্রকাশ করে পয়েন্টিং ভেক্টর। তাহলে সেটা পেলাম। বোর ম্যাগনেটনকে আগে আমি করিয়ে দিয়েছি। ছয়টা বাইরে 6 না 5-এর অর্থ আমরা ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কি জানি, Pm = E/2m × L। এবার E/2m, L কে যদি আমরা mvr বসাই, মানে nh কাট 2π, nh/2π বসাই, তাহলে n × EH/4πm। তাহলে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক হচ্ছে NEH/4πm। তো এখানে EH/4πm টাকে বলা হচ্ছে বোর ম্যাগনেটন। এই হলো বোর ম্যাগনেটন। ডেফিনেশন কি, প্রথম বোর কক্ষপথের ইলেকট্রনের চৌম্বক ভ্রামক এর মান বার করতে দিলে মান নির্ণয়, মান কত লিখতে বলেছে, আমরা হিসাব করে নেব। মানটা কত আসছে, এর মান কত 1.6 × 10⁻⁻19, h হলো 6.626 10⁻⁻34 বাই 4 পাই m হচ্ছে 9.1 × 10⁻31, এত অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। ওয়েট ক্যালকুলেট করে দেখি, 9 মতন একটা ভ্যালু আসবে, দেখছি কত আসে। 1.6 × 10⁻19 × 6.626 × 10⁻34 divided by 4 pi into 9.1 into 10⁻31, 9.27 10⁻24 অ্যাম্পিয়ার। এই যে 9.24 9.26 লেখে, তোমরা এটাই লিখবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে বোর ম্যাগনেটন কি জিনিস। তাহলে প্রথম বোর কক্ষের যে ইলেকট্রন, তার যে চৌম্বক ভ্রামক তাকে বোর ম্যাগনেটন বলে, এবং তার মান কত ছিল 9.25 লেখা অনেক জায়গায়, তোমরা যেটা এসছে সেটাই লিখবে, কোনো অসুবিধা নেই। 9.26 লেখা অনেক ক্ষেত্রে, এটাই লিখবে তোমরা। আচ্ছা, এরপর আমরা পরের দিকে চলে যাব। পরবর্তী কোশ্চেন, গ্রুপ সি। ভ্যান ডি গ্রাফ জেনারেটর কার্যনীতি হচ্ছে তড়িতাবেশ। দেখাও যে সমান্তরাল পাতধারকের শক্তি ঘনত্ব, সেকেন্ডটা করে দিচ্ছি, 6 শক্তি ঘনত্ব প্রমাণ করতে হবে
এপসাইলন 0 স্কয়ার। তো শক্তি মানে জানি আমরা হাফ সি স্কয়ার। তো সিটাকে লিখছি হাফ, সি এর মান কত এপসাইলন 0 a বাই ডি। ভি মানে হচ্ছে ই ইনটু ডি, তাহলে হাফ এপসাইলন 0 a ডি স্কয়ার। এটা হলো এনার্জি, শক্তি। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি, যেটাকে বলবো শক্তি ঘনত্ব, হাফ এপসাইলন 0 এডি বাই ই স্কয়ার বাই ভলিউম। আমরা কি জানি এইগুলো সমান্তরাল পাত ধরো, দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব ডি, এটা ক্ষেত্রফল এটা গ্রাউন্ড করা মাইনাস, তাহলে আয়তন কত হচ্ছে এডি। একক আয়তন মানে আয়তন দিয়ে ভাগ করা হলো, তাহলে চলে আসছে হাফ এপসাইলন 0 স্কয়ার। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব আমরা পেয়ে গেছি। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হলেও বিভব থাকতে পারে কি না? বিভব শূন্য হবে কি? প্রাবল্য শূন্য। ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য হলেও সেখানে কিন্তু বিভব শূন্য হয় না, বিভবের মান থাকে, এবং সেটা জানি কনস্ট্যান্ট হয় কিউ বাই 4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল আর। আচ্ছা, ওই বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলেও তড়িৎ প্রাবল্য শূন্য হবে কি না? তড়িৎ বিভব শূন্য হলেও তড়িৎ প্রাবল্য শূন্য না হতে পারে, যেমন প্রথমটা, অথবা প্রাবল্য শূন্য বিভব আছে কোথায়? ফাঁপা গোলক, আহিত ফাঁপা গোলক। আবার বিভব শূন্য বলেছে, বিভব শূন্য হলেও প্রাবল্য আছে। কোথায়? দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে। খণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বিভবের মান শূন্য হয় কিন্তু প্রাবল্য থাকে। যেমন এরকম ধরো, এটা প্লাস এটা মাইনাস, এইখানে যদি একটা নিই তাহলে এটা ওয়ার এটা ওয়ার, তাহলে এই যে দূরত্বটা এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ, এখানে কিন্তু বিভবটা কত? এটা যদি আর বলি তাহলে কিউ বাই আর, এটা মাইনাস কিউ বাই আর, তাহলে শূন্য হয়ে যাবে। কিন্তু প্রাবল্য থাকবে, প্রাবল্য কোন দিকে থাকবে? প্রাবল্য এই দিকে থাকবে। তাহলে প্রাবল্য আছে, তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্যের মান থাকবে কিন্তু বিভব থাকবে না, বিভব শূন্য হবে। পরবর্তী প্রশ্ন, সাতেরটা। শূন্য মাধ্যমে থাকা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে প্লাস 20 ইএসইউ আধান আছে। বর্গক্ষেত্রের কর্ণের ছেদ বিন্দুতে বিভব কত হবে? তড়িৎ বিভব। তাহলে 4টে কৌণিক বিন্দুতে প্লাস 20 করে আছে। এদের কর্ণদ্বয় ছেদ বিন্দুতে বিভব কত? তাহলে এটা বলি 10 সেমি, এটা এ বি সি। কর্ণদ্বয় ছেদ বিন্দুতে বিভব কত নির্ণয় করতে হবে? খুব সহজ ব্যাপার। এই দূরত্বটা বললাম 8,
তাহলে আরটা কত হবে, কর্ণটা কত 10√2, তার অর্ধেক মানে বাই 2। অতএব ও বিন্দুতে বিভব ওয়ান বাই 4 সিজিএস এ করছি কিউ বাই আর, তাহলে প্রত্যেক তাহলে 4 ইন্টু 20/5 এত ইএসইউ বিভব। তাহলে কত এলো 4/16 মানে 8√2। তড়িৎ ফ্লাক্সের এসআই একক নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স বা ভোল্ট ইনটু মিটার। আচ্ছা, হুইস্টন-মিজের নীতি প্রয়োগ করে অতি উচ্চমানের বা অতি নিম্নমানের রোধ নির্ণয় করা যায় না কেন আগের দিনই বলে দিয়েছি। কারশফের দ্বিতীয় সূত্র প্রকৃতপক্ষে কোন সূত্র নির্দেশ করে, শক্তি সংরক্ষণ সূত্র নির্দেশ করে কারশফের দ্বিতীয় সূত্র। আচ্ছা, একটি হুইস্টন-মিজের 8 অথবা একটি হুইস্টন-মিজের 3টি বাহুতে 15 সেমি রোধ আছে, চতুর্থ বাহুর রোধ অজানা। প্রথম ও দ্বিতীয় বাহুর রোধের অনুপাত 3:2 হলে গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হয়, অজানা রোধটি নির্ণয় করো। P Q R S প্রথম তিনটে বাহু P Q R, P বলেছে কত, আমি এরকম করে লিখতে পারি P Q, প্রথম তিনটে বাহুতে 15 ওহম করে প্রতিটি। আচ্ছা, প্রথম আচ্ছা তৃতীয় বাহুতে তৃতীয় বাহু হচ্ছে 15, 8টা বলে আমি পড়তে ভুল করেছি, আর বলেছে 15। আর প্রথম দুটো বাহুর অনুপাত হচ্ছে 3:2, মানে এটা যদি হয় P কে ধরলাম 3x, Q তাহলে হবে 2x, S কত বার করতে হবে, তাহলে P বাই Q ইকুয়ালস টু R বাই S, তাহলে 3/2 সমান 15 বাই S, তাহলে S ইকুয়াল টু কত চলে এলো 15 দুগুণে 30 বাই তাহলে 10 হবে। তাহলে অজানা রোধ হচ্ছে 10 ওহম, অজানা রোধের মান হচ্ছে 10 ওহম। আচ্ছা, তড়িৎ পরিবাহিতার একক কি? তড়িৎ পরিবাহিতা মানে হচ্ছে আমাদের রোধের হচ্ছে অনন্য মো হচ্ছে তড়িৎ পরিবাহিতা একক। আচ্ছা, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি তড়িৎ বাহী লুপ 9%, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি তড়িৎ পরিবাহী লুপের কেন্দ্র থেকে 4 সেমি দূরে x, এটা হলো a, 4 সেমি দূরে চুম্বক ক্ষেত্র এত, কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, চুম্বক ক্ষেত্র b কত বলে দিয়েছে 54 মাইক্রোটেসলা, x বলে দিয়েছে 4 সেমি আর a বলে দিয়েছে 3 সেমি। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বলে দিয়েছে আর 4 সেন্টিমিটার বলেছে কেন্দ্র থেকে 4 সেমি দূরে চুম্বক ক্ষেত্র 54 মাইক্রোটেসলা, তাহলে কেন্দ্রে কত হবে সেটা বার করতে হবে। তো অঙ্কটা করা যাক। দেখো, আমরা জানি কোন একটা কুণ্ডলী কেন্দ্র থেকে x ধরে যদি p পয়েন্ট বলি, p পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের সূত্র কি μ0 I² বাই 2 *
a স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটার মান বলে দিয়েছে 54 মাইক্রোজুল। কেন্দ্রে কত হবে? কেন্দ্রে যদি ও হয় তাহলে বি ওর সূত্র কি? মিউ 0 I বাই 2a। এটা বার করতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। প্রথম সম্পর্ক থেকে আইটা বার করতে হবে। আই কত আসছে? 54 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই মিউ 0 ইন্টু a স্কয়ার। মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে আইটা পেয়ে যাবো 54 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বাই 2 ইন্টু a স্কয়ার। এ কত দিয়েছিল? 3 সেমি, মানে 3 এর 100 মিটারে করতে হবে। ওটা ছিল 4 এর 100, 3 এর 2 বাই মিউ 0 কত? 4/10 টু দি পাওয়ার -7 ইন্টু 3 এর 100 হোল স্কয়ার। এটা আমরা ক্যালকুলেট করে নিই কত আসছে আইটা। দিয়ে আই মানটা আমরা বসিয়ে দেবো। মিউ 0 আইটাও বার করা যেতে পারে, একই ব্যাপার। মিউ 0 আইটাই বার করি, কারণ মিউ 0 আই এখানে আছে। মিউ 0টা এখানে লিখতে হচ্ছে। মিউ 0 আর মানটা একবার ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো আমরা। তাহলে কত আসছে? 54 ইন্টু 10 টু দি পাওয়ার -6, মাইক্রো থেকে গেলে -6 হয়, ইন্টু 2 ইন্টু 0.03 স্কয়ার প্লাস 0.04 স্কয়ার হোল টু দি পাওয়ার এটা ভুল হয়েছে 0.03 স্কয়ার প্লাস 0.04 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে 1.5। নিচে হচ্ছে আমাদের কত? 0.03 স্কয়ার। এটা আসছে 3/2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে মানটা যদি বসিয়ে দিই 3/2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বাই 2 ইন্টু 3 এর 100। অ্যান্সার ডিভাইডেড বাই 6/100। 2.5 10 to the power -4 ডেসিবেল বা 250 মাইক্রোডেসিবেল। 250 মাইক্রোডেসিবেল হলো কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। আচ্ছা, লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত আছে? হেলমহোল্টজ দ্বৈত কুণ্ডলী কি? দুটো কয়েল, যদি দুটো আমাদের কুণ্ডলীকে যদি আমরা সমান্তরালভাবে রাখি তখন তাদের হেলমহোল্টজ কয়েল বলা হয়, দ্বৈত কুণ্ডলী। তো সাধারণত যেটা করা হয়, এটা যদি ব্যাসার্ধ এ হয়, এটাও এ হয়, তাহলে এটা মোটামুটি 2a দূরত্বে রাখা হয় এবং এর মাঝখানে যে চুম্বক ক্ষেত্রটা হয় এর জন্য ধরো এইভাবে, এটার জন্য এইভাবে, তাহলে এখানে একটা চুম্বক ক্ষেত্রটা এরকম হয়ে যায় কন্টিনিউয়াস। দুটো কয়েলকে যদি পাশাপাশি রাখি তার মধ্যবর্তী স্থানে চুম্বক ক্ষেত্র প্রায় ধ্রুবক হয়ে যায়, কনস্ট্যান্ট হয়, তো সেটাকেই বলা হচ্ছে হেলমহোল্টজ দ্বৈত কুণ্ডলী। তারপরে কি দেখা যায় চৌম্বক বলরেখা কার জন্য? আমি আগের দিন বলে দিই, এটাকে তোমরা এরকম ভাবে দেখাতে পারো। নয়ের অথবা চৌম্বক বল কত? F সমান Q ইন্টু V ক্রস B। F equals to Q into V cross B লরেন্জ ফোর্স। তো এখানে কি বলেছে? কার্যহীন বল। তো যখন একটা চুম্বক ক্ষেত্র ধরা আছে, ওর একটা আহিত কণা V বেগে এগিয়ে যাচ্ছে, তাহলে V ক্রস B যদি করে তাহলে ফোর্সটা নিচের দিকে, তাহলে এর কণার সরণ, তাহলে এই ক্ষেত্রে কণার সরণ S পারপেন্ডিকুলার হবে, অতএব F ডট S সমান 0।
অতএব এই সুতরাং আমাদের চৌম্বক বল কার্যকরী বল এভাবে দেখানো যেতে পারে। আচ্ছা, তারপরে কি বলেছে, অ্যাম্পিয়ার থেকে টরয়েড করে নেবে। সুষম চৌম্বক ক্ষেত্রে দ্বিমেরু রাখলে টর্কের চৌম্বক দ্বিমেরু রাখলে তার উপর ক্রিয়াশীল রাশিমালা প্রতিষ্ঠা করে 10টা। চৌম্বক ক্ষেত্র আছে, দ্বিমেরু রাখা হয়েছে, নর্থ পোল সাউথ পোল, থিটা করে স্থাপন করেছি। তাহলে এটা হলো 12 দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে আমাদের, এদিকে একটা ফোর্স কাজ করছে QM * B, এদিকে কাজ করছে -QM, এটা নর্থ, এটা সাউথ, QMB। তাহলে টর্ক কত হবে, আর এই দূরত্বটা কত, 2L sin থিটা। আর টর্ক মানে কি, ফোর্স ইনটু এটা ফোর্স, ফোর্সের মান কত, QMB ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স 2L sin থিটা। তাহলে হয়ে গেল PM B sin থিটা। PM মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট, তাহলে PM B sin থিটা। তাহলে টাও চলে এলো, টর্কের ভেক্টর কত চলে এলো, PM ক্রস B। তড়িৎ চৌম্বক দ্বিমেরুর উপর যে টর্ক কাজ করে সেটা হচ্ছে PM ক্রস B বা হচ্ছে PM B sin থিটা। আচ্ছা, কোন পদার্থের কুড়িবিন্দু আমরা কি জানি, অয়স্কচৌম্বক পদার্থ যে উষ্ণতায় পরাচুম্বকে পরিণত হয় সেটাই হচ্ছে কুড়ি উষ্ণতা বা কুড়িবিন্দু বলা হয়, যে উষ্ণতায় ঘটে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, তোমরা কোনো প্রশ্ন বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই বলে দেওয়ার চেষ্টা করব। আর বক্রতার সাথে একটি অবতল দর্পণে আর বলে দিয়েছে দুটো প্লাস ও দুটো মাইনাস, সবসময় প্লাস মাইনাসটা ছবিতে ঠিক করে রাখবে। তাহলে আর বক্রতার সাথে একটি অবতল দর্পণে দর্পণ থেকে একটি বস্তুকে x দূরত্বে অবস্থিত হলে প্রমাণ করো প্রতিবিম্ব দূরত্ব। বললাম এখানে একটা বস্তু আছে, u বলেছে -x, v বার করতে হবে, আর ফোকাস দূরত্ব হচ্ছে r/2 এবং মাইনাস, তাহলে 1/v মাইনাস প্লাস 1/u প্লাস 1/f, তাহলে 1/v প্লাস 1/-x equals to -2/r। তাহলে 1/v এটা ওদিকে চলে গেল, তাহলে হচ্ছে 1/x -2/r। তাহলে v চলে এলো, তাহলে এটা কত চলে এলো, xr যদি হয় তাহলে হচ্ছে r - 2x, তাহলে v চলে এলো xr/r - 2x। এটা অবশ্যই সৎ হিসাবে ধরেছি, তাহলে সেই ক্ষেত্রে ভিটা মাইনাস হবে আর xr বাই, যদি আমাদের মাইনাস কমন নিই 2x মাইনাস r, এরকম করতে পারো। সৎ বিম্বের ক্ষেত্রে v নেগেটিভ, অতএব v সমান হবে, v এর মানটা হবে কত, xr বাই 2x মাইনাস r। ঠিক আছে, সৎ বিম্বের ক্ষেত্রে আমরা দেখে নেব। এক ফোকাস দৈর্ঘ্যের কোন অবতল দর্পণ থেকে দূরে একটি বস্তু রাখলে n গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন সদ্বিম্ব কখন গঠন হবে, এটা বস্তুর অবস্থানটা বার করতে হবে, কত দূরে বস্তু u আমরা করিয়েছি আগের দিন প্রমাণটা। অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না, কারণ দর্পণের ফোকাস দৈর্ঘ্য প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না। আচ্ছা, দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি আমরা জানি, যখন আমাদের দূরবিন্দুটা অসীম থেকে কাছে চলে আসে সেটাকে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলে। আচ্ছা, দীর্ঘ দৃষ্টি ত্রুটি সম্পন্ন একজন ব্যক্তির ন্যূনতম দূরত্ব হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার। তার ক্ষেত্রে
হ্যাঁ, দীর্ঘ দৃষ্টি মানে হচ্ছে কাজটা নষ্ট হয়ে গেছে, 25 সেন্টিমিটারটা সরে গেছে, কিন্তু ভুল বললাম কথাটা। হাইপারমেট্রোপিয়া, দীর্ঘ দৃষ্টি মানে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া মানে নিকট বিন্দু দূরে চলে যাওয়া। আচ্ছা, ওটাই বাংলা মাধ্যমটা বুঝতে পারিনি। দীর্ঘ আর হর্ষ, হর্ষ মানে হচ্ছে মায়োপিয়া। আচ্ছা, চশমা ব্যবহার করে দূরত্ব কমিয়ে 15 সেমি করা গেল চশমার ক্ষমতা। তাহলে কি 12টা অঙ্কটা করছি। চশমা ব্যবহার করে ওই দূরত্ব কমিয়ে 15 সেমি করা গেল, মানে ইউ হচ্ছে 15, ত্রুটিটা হচ্ছে 60 মানে ভি। তাহলে একবার করতে হবে, দুটোই মাইনাসের অংশ আমি বলেছি। 1/v - 1/u = 1/a। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে নিকট বিন্দু দূরে চলে যায়, আর মায়োপিয়ার ক্ষেত্রে দূরবিন্দু নিকটে চলে আসে, মানে কাছে, অসীমটা কাছে চলে আসে, সেটাকে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি বলে। ওটা আমি প্রথমে মানে বুঝতে ভুল করেছি। তাহলে 1/-60 + 1/15 = 1/f। তাহলে ফোকাসটা বার করি আমরা প্রথমে। এটা হলো 60 - 1 + 4, তাহলে এর কত চলে এলো 20। এটা উত্তল, প্লাস এসছে মানে ধনাত্মক এসছে, এটা পজিটিভ এসছে। তাহলে এত হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, আর পাওয়ার হবে হচ্ছে 100/f। তাহলে +5 ডায়োপ্টার, +5D ক্ষমতা সম্পন্ন চশমা ব্যবহার করতে হবে, আর প্রকৃতি হবে উত্তল। যে গরম পড়েছে খুব, যাই হোক, দেখা হচ্ছে আলোর ব্যতিচারে শক্তি সংরক্ষণ লঙ্ঘিত হয় না। তোমরা ভিডিও ক্লাস ফলো করো ব্যতিচারে। আচ্ছা, আলোক রশ্মি তরঙ্গ মুখের সঙ্গে কতক্ষণ থাকে, কতক্ষণ আনত হয়, সমক্ষণ আনত হয়, তোমরা জানো এটা। আচ্ছা, অথবা অঙ্কটা 13 অথবা বলেছে একটি দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের দূরত্ব বি বলেছে 0.5 মিলিমিটার। আচ্ছা, নীল ক্যাডমিয়াম আলো ল্যাম্পটা বলে দিয়েছে 4800 অ্যাংস্ট্রম। পর্দা দূরত্ব বার করতে হবে, আর বিটা বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, কোটি প্রস্থ বলেছে 1 মিলিমিটার। তাহলে বিটা সমান λ/d বসিয়ে দেবে, চলে আসবে এখান থেকে ডিটা বার করবে, ইউনিটটা কনভার্ট করে নেবে ঠিক করে। আচ্ছা, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর কোন ধর্ম অপরিবর্তিত থাকে, আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে আলোর প্রতিসরণের ক্ষেত্রে। আচ্ছা, 14 নম্বর, পি টাইপ অর্ধপরিবাহীতে সংখ্যাগুরু বাহক কি? হোল হচ্ছে পি টাইপের ক্ষেত্রে সংখ্যাগুরু বাহক বা মুখ্য বাহক। পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করা আমি বলে দিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে, ভিডিও ক্লাস ফলো করবে। 1.125 কে দিক সংখ্যায় রূপান্তরিত করতে হবে। তাহলে বাইনারিতে 1.125 কে আমাদের দিক সংখ্যা, তো 1টা তো 1ই হবে, 1 নিয়ে কোনো সমস্যা নেই। 0.125 2 দিয়ে গুণ করছি, 0.250 0 এলো, 0.250 ইন্টু 2 0.500 0 এলো, 0.500 ইন্টু 2 1.0001 এলো। এটা উত্তরটা তাহলে কত হলো? 1টা 1ই থাকলো, 001। তাহলে বাইনারিতে করলে 1.125 কে বাইনারিতে করলে 1.001 চলে এলো। ঠিক আছে, এবার আমরা 15 নম্বর কোশ্চেনে চলে যাব, পরের প্রশ্নে যাব। এরপর টাইম বেশিক্ষণ হয়নি আমাদের, হয়ে যাবে। গ্রুপ বি এর প্রশ্ন। আচ্ছা, 5 ওহম রোধের একটি তাপকুণ্ডলী তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করা হলো, কোষের আভ্যন্তরীণ রোধ 20 ওহম।
কোষের আভ্যন্তরীণ রোধ 20 ওহম। কি পরিমাণ সংযুক্ত করলে তাপের পরিমাণের তাপন কি পরিমাণ সংযুক্ত করলে ওই তাপন তারটিতে উৎপন্ন তাপের একের তাপন তারটি 1/9 পরিমাণ পাবে। এখানে সংযুক্ত করতে বলছে। শান্টের মানটা কত হলে পরিবাহীতে যে উৎপন্ন তাপ তার 1/9 তারটি পাবে। এটা হলো তাপ কুণ্ডলী। তাহলে শান্টটা কত? তো আমরা কি জানি ভি কনস্ট্যান্ট, যেখানে তো আই কারেন্ট আসে। তাহলে এখানে বললাম I1 গেছে, এখানে I2, এখানে I1 গেছে, এখানে I2 গেছে। তাহলে 5I সমান হচ্ছে SI2। তো বলেছে উৎপন্ন তাপের মোট যে উৎপন্ন তাপ, মোট উৎপন্ন তাপের কত অংশ পাবে? 1/9 পাবে। তাহলে I2 স্কয়ার S সমান বলে দিয়েছে, তাহলে 1/9 যদি এখানে হয় বাকিটা কোথায় যাবে? বাকিটা হচ্ছে আমাদের ওইখানে একটা এও আছে, 1/9 ইন্টু I স্কয়ার, তুল্যরোধটা কত? আমাদের 5S বাই 5 প্লাস S প্লাস 20। মোট উৎপন্ন তাপের I স্কয়ার আর টি করলাম, টি বাই যেটা কেটে যাচ্ছে, তাহলে মোট উৎপন্ন তাপের 1/9 যাবে তাপ কুণ্ডলী, তাই বলেছে তো I স্কয়ার ইন্টু 5, সরি মোট উৎপন্ন তাপের 1/9 যাবে তাপ কুণ্ডলী। তাপ কুণ্ডলীতে 5 ওহম, 5 ওহমের যে তাপটা উৎপন্ন হবে মোট তাপের 1/9, এখান থেকে আমাদের সমাধান করে বার করতে হবে। তো এখন দেখো আমরা I1 টাকে লিখতে পারি। তাহলে I1 বাই I2 টা কত আসছে? S বাই 5। অতএব I1 হবে I ইনটু মোট কারেন্ট I ইনটু S বাই 5 প্লাস S। এই অনুপাতে ভাগ হচ্ছে প্রবাহ মাত্রাটা। তাহলে I এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে I স্কয়ার ইনটু S বাই 5 প্লাস S হোল স্কয়ার সমান 1/9 ইনটু I স্কয়ার 5S বাই S প্লাস 20। তাহলে এটা কেটে গেল, I স্কয়ারটা কাটলো। তাহলে এটা কত আসছে আমাদের? কিন্তু এটা 5 আছে। তাহলে এখান থেকে সমাধান করে আমাদের S এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এটা কত আসছে? 5 ইনটু লিখে দিই S স্কয়ার বাই 5 প্লাস S হোল স্কয়ার সমান এটা আসছে 1/9। উপরটা কত আসছে? 5S প্লাস 20 মানে 25S হবে বাই প্লাস 100, নিচটা হচ্ছে 5 প্লাস S। তাহলে একটা কেটে যাবে। তাহলে 45S স্কয়ার সমান আসছে 25S প্লাস 20 ইন্টু 5 প্লাস S। এখানে করছি 45S স্কয়ার সমান 125 স্কয়ার প্লাস এখানে কত আসছে? 20S S 125S প্লাস 25 স্কয়ার প্লাস হচ্ছে 100 প্লাস 20S। তাহলে এখানে আমাদের ইকুয়েশনে চলে এলো 20S স্কয়ার মাইনাস 145S মাইনাস 100
ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এসটা বার করতে হবে। তাহলে 145 প্লাস মাইনাস 145 স্কয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু c বাই 2 ইন্টু 2। আমরা রুটের হিসাবটা করার উপর রুটের হিসাবটা কত আসে? 145 স্কয়ার প্লাস 4 কুড়ি 80 গুণ 100। এটা আসছে 170, রুটেরটা আসছে 170.36, তো আমরা প্লাস নেব। তাহলে প্লাস আসছে 145 ডিভাইডেড বাই 40, 7.88। এস এর মানটা এখানে চলে আসছে 7.88 ওহম। 7.88 ওহম মানে সার্কিটে যুক্ত করলে মোট উৎপন্ন তাপের 1/9 অংশ যাবে হচ্ছে কোথায়? ওই তাপকুণ্ডলী 5 ওহম যেটা, তার মধ্য দিয়ে যাবে। এরপর আমরা পরের প্রশ্নে যাব। 15 অথবা সিট একটা অঙ্ক আছে, অঙ্কটা আমি দেখাবো। অথবা সি এর কোশ্চেন। কি বলেছে দেখো, 4 ওহম রোধের একটি সুষম তারকে বাকি আর ব্যাসার্ধের বৃত্তের আকার দেওয়া হবে। রোধটা 4 ওহম, 2 পাই আর এই রোধ হচ্ছে 4 ওহম। আচ্ছা, একই তারের তৈরি একটি রিজিড তার দিয়ে একটি ব্যাস বরাবর যুক্ত করা হলো, ব্যাস জুড়ে দিল সেন্টার, তাহলে এটা 2r। তাহলে ব্যাসের রোধ হবে, তাহলে এটা বি 4/পাই, কারণ এটা 2r, 2 পাই আরটার যদি 4 হয় তাহলে 2r একটা কথা হবে 4/পাই। এবং রিজিতারটি দুই বিন্দুতে তুলরোধ কত? এই দুটো বিন্দুতে, তাহলে আর এবি কত হবে? আর এবি সমান 1 বাই এটা কত? 2, তাহলে এইটুকুনি 2 ওহম, এইটুকুনি 2 ওহম, এটা হচ্ছে 4/পাই ওহম। তাহলে আমাদের কত চলে এলো? 1 প্লাস π/4, তাহলে আসছে 4/4 প্লাস পাই। পরের প্রমাণটা তোমরা আমার ভিডিও ক্লাসে পেয়ে যাবে, 16 রেটটা। এখানে কিছু ছোট ছোট প্রশ্ন দিয়েছে, সেগুলো দেখবে। দেখা যুক্ত লেন্স সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব d = 4f, আশা করি পারবে। ব্রুস্টারের সূত্র, হাইগেনের নীতি থেকে প্রতিফলন সব ভিডিও ক্লাসে করিয়ে দেওয়া আছে। সংকট কোণ সমাবর্তন করে সম্পর্ক প্রতিষ্ঠা করো, মানে হচ্ছে আমাদের সংকট কোণ হলো θc, আর সমাবর্তন কোণ এটাও করিয়ে দেওয়া আছে, অবশ্যই করিয়ে দেওয়া আছে। ট্রানজিস্টরের কমন এমিটার মোডের বৈশিষ্ট্য লেখচিত্র করিয়ে দেওয়া আছে 17b। আইসি বলে দিয়েছে এনপিএন ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট 10 মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা, নিশ্চিত ইলেকট্রনের 99.5% সংগ্রাহকে যায়, তাহলে আইটা তাহলে কত? আই এর 99.5% হচ্ছে আইসি প্রশ্নানুসারে। নিশ্চিত ইলেকট্রন এমিটার থেকে যে ইলেকট্রন বেরোচ্ছে তার 99.5% যাচ্ছে আমাদের আইসিতে, সিতে যাচ্ছে, তাহলে আইসিটা হবে, তাহলে এদের আই পেয়ে যাচ্ছে। আইটা কত হবে? আইসি হলো 10 কিন্তু 100/99.5 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখান থেকে বলেছে কি বার করতে? বিটা বার করতে হবে, বিবর্ধন গুণাঙ্ক। তাহলে আইবি কত? আইবি হবে আইসি আই মাইনাস আইসি, তাহলে আমাদের প্রবাহ
বিবর্ধন গুণাঙ্ক বিটা সমান IC বাই I বার করে বসিয়ে দিলেই আমাদের প্রবাহ বিবর্ধন গুণাঙ্কের মানটা পাওয়া যাবে। ঠিক আছে, পিএন জাংশন ডায়োড বিপরীত বাসে বৃদ্ধি করলে কি ঘটবে? ডিপ্লেশন রিজিয়নের বেদ আস্তে আস্তে চওড়া হবে এবং কিন্তু গৌণ বাহকের জন্য একটা নিম্নমানের মাইক্রোঅ্যাম্পিয়ার অর্ডারে তড়িৎ প্রবাহ ঘটে যাবে। আচ্ছা, জার্মেনিয়ামের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপের মান 0.67 ইলেকট্রন ভোল্ট মতো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা করবে, এমসিকিউ এসিকিউ গুলো করে নেবে। যদি কোনো এমসিকিউ এসিকিউতে সমস্যা হয় বা বড় প্রশ্ন কোনো বুঝতে অসুবিধা হয় জানাবে, আমি পরের দিনের ভিডিও ক্লাসে অবশ্যই বলে দেবো। আজকে এখানেই আলোচনা শেষ করছি, তোমরা দেখতে থাকো এবং প্রশ্নগুলো খুবই ভালো। আমাদের সাতটা র্যাপিড টেস্ট তোমরা করছো নিশ্চয়ই, সবাই ভালো করে প্র্যাকটিস করবে। আর এরপর টেস্ট পেপার বেরোলে আমি আবার করাবো, তাই দেখতে থাকো এবং ভিডিওগুলো সলিউশনগুলো কেমন লাগছে সেটা জানাতে ভুলো না, তাহলে আমি জানালে ভালো লাগবে। ঠিক আছে, আর যারা আগ্রহী পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের বলছেন, যারা ভালো করতে চাইছে তাদের কাছে ভিডিও লিঙ্কটা শেয়ার করবে যাতে সবাই দেখতে পায়, উপকৃত হয়, তার জন্যই করানো। তো তার জন্য তোমরা যারা দেখছো তোমাদের বন্ধুদের বান্ধবীদের বলবে দেখার জন্য এবং যেন সলিউশনগুলো করে নেয়, তাহলে উপকার হবে। আর অবশ্যই র্যাপিড টেস্টটা ভালো করে তোমরা ফলো করবে। খুব ভালো বই করেছে, ছায়া প্রকাশনের একটা বই বার করেছে বটে, কিন্তু তার থেকে র্যাপিড টেস্টের কোশ্চেনে মানে কোয়ালিটিটা অনেক বেটার। তোমরা র্যাপিড টেস্টটা সবাই অবশ্যই করবে। ঠিক আছে, আজ এখানেই আলোচনা শেষ করলাম।